নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া কোনো ভোটে কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। ইশরাক হোসেন বনাম শেখ ফজলুল তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। বিএনপি কার টাকায় রাজনীতি করে এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আসিফের যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান হবে, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপি আওয়ামী লীগের থেকেও বড় ফ্যাসিস্ট বলে বোমা ফাটালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসি পুনর্গঠন ছাড়া কাউকে ভোটে অংশ নিতে দিবে না বলে হুঁশিয়ারি করলেন তারা। এদিকে বিএনপির যখন রাজনীতি শুরু হয় তখন তোদের বাপেরও জন্ম হয়নি বলে কটাক্ষ করে তোপের মুখে এবার শামসুজ্জামান দুদু মিডিয়ার সামনে ক্ষমা চাইলেন তিনি। বিএনপির রাজনীতির খরচা নিয়ে উঠছে প্রশ্ন, জবাবে যা বললেন রুমিন ফারহানা। অন্যদিকে ইশরাক ইস্যুতে মুখ খুললেন বিএনপি নেতা নুরুল হক নূর। কাকেই বা ধন্যবাদ জানালেন তিনি, জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া কোনো ভোটে কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দলটি বলছে নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে। নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুনি মেয়ে। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বুধবার বেলা 12টায় শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকে ঘিরে আগে থেকেই কমিশন কার্যালয়ে ছিল 5 স্তরের নিরাপত্তা। তবে এনসিপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। পরে তারা অবস্থান নেন গেটের বাইরে। আসিফ নজরুল ও সালে উদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জনগণ যেভাবে আগের শাসকদের ছুড়ে ফেলেছে বিএনপিকেও ছুড়ে ফেলবে। শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে হয়েছে। বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে বলেও অভিযোগ করা হয়। বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে। এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি এনসিপির দাবিকে রাজনৈতিক উল্লেখ করে বলেন, আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি বলেও জানান তিনি। নীতিগতভাবে অনুমোদন করেছে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। ভারতের যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেয়। এই 7 দিন পরে করবে বা 24 ঘন্টা পরে করবে এমন না, কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে। লক্ষ লক্ষ শত শত কোটি টাকার সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একতরফা, শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। বলে নাই কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে এটা তার বাবার দেশ মনে করেছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন হবে, কেন আমাদের মানতে হবে?
ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি, এখনও আমরা সেই প্রতিহিংসা রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরায়েল। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এর ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন? আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখো। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে এসে আপসীন নেত্রী। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি, কিন্তু ডক্টর ইউনূস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব, যদি এই সরকার ফেল করে, সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার। সেটি এখন মামলা শেষ ধাপে আছে। সেই জন্যে সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সংশ্লিষ্ট আইনের অধীন 19 আগস্ট 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এতদ সত্ত্বেও আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। যেমন, পলাতক ও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের উপরে আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আবার পড়ছি, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে
আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে? সরকার। কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা। নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিটা তো সরকার এবং এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন, সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছেন 2015 সালে দুইবার। এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই শাহেদের মতো, বাটপার শাহেদের মতো, আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে 3-4টা পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্পিকার, বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা, প্রোগ্রামে যাওয়া, তিনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন। কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার। সে সাবেক সচিবও না, বিচারপতিও না, আমলাও না, বড় কোনো রাজনৈতিক নেতাও না। তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন? আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে। তো এটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে। তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ে এরকম উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে। যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে, সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন, জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো অনতিবিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে। আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো, আমরা নাম দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হলো, বিএনপির সাথে, জামাতের সাথে, এই ছাত্রদের সাথে, সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে 2 দফায় কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের সেই ভীষণ মিশন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি। সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন, এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে, নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে, তাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে। তারা নিবন্ধিত হোক, তারপরে নির্বাচন কমিশনে যাবে, আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে। তাহলে কীভাবে তারা তার পদত্যাগ চায়? এবং গতকালকে সেনা প্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থান শুরু থেকেই আমরা, বিশেষ করে এই 5ই আগস্ট থেকে 3 আগস্ট থেকে আমরা দেখেছি জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব, এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি। আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত 2-1জন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে, ওইদিকে কর্মসূচি দিতে হবে, নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়ে তারা করেছে। এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই। তারা কি দেশকে আর একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়? সামরিক বাহিনী তো এই গণ অভ্যুত্থানের সাথে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনা প্রধানই তো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে?
কেন তাকে বিতর্কিত করা হচ্ছে? এর কারণ সুস্পষ্ট। এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত 2-4 বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায়। এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকেল 4টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপি সূত্রে জানা গিয়েছে, গত 2 দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন। ধারণা করা হচ্ছে ইশরাক হোসেন ইস্যুতে পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।